অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা নিয়ে কিন্তু অনেক উত্তেজনা ছিল। শ্রীলঙ্কা এই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরস্কৃত করেছে তার পুরো ক্যারিয়ারের জন্য। তবে বাংলাদেশ টসে জিতেছিল। দুঃখের খবর একটাই, মেহেদী হাসান মিরাজের জ্বর থেকে রিকভারি করা হয়নি এবং সে কারণে বাংলাদেশ দলটায় মিরাজের জায়গা হয়নি। ওপেনিং স্লটটা ধরে রেখেছিলেন এনামুল হক বিজয়। টসে জিতে যখন বাংলাদেশ আগে ব্যাট করতে নামে সেই সময়টায় মনে হচ্ছিল একটা বড় স্কোরের দিকে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে কিনা। যদিও দলে গত 2 দিন ধরে বৃষ্টি পড়ছিল, গত রাতেও বৃষ্টি পড়েছিল, আজকে সময় মতো যদিও খেলা শুরু হয়েছে, তারপরও মনে হচ্ছিল উইকেটটা সাধারণত যেই ধরনের আচরণ করবে হয়তো পেস বোলারদের জন্য খানিকটা সুবিধা থাকতে পারে সেই জায়গাটায় ময়েশ্চারে ব্যবহার করতে পারেন কিনা। শ্রীলঙ্কা দলে দুজন নতুন খেলোয়াড় অভিষেক করেছেন আজকে। উদারা, যিনি ওপেনিং ব্যাটিং করবেন, এবং সেই সাথে থারিন্দু রাতনায়েকে, যিনি দুই হাতে বল করতে পারেন। তো এই দুই ডেবিউটেন্টকে নিয়ে শ্রীলঙ্কা তাদের দল সাজিয়েছিল এবং বাংলাদেশ যখন ব্যাট করতে নামে সেই সময়টায় সাদমান এবং বিজয়ের উপরে একটা আস্থা রাখার চেষ্টা করছিল বাংলাদেশ, যেন তারা একটা ভালো স্টার্ট এনে দিতে পারেন। তবে সেটা কিন্তু তারা করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র 5 রানের মাথায় এনামুল হক বিজয় কোনো রান যুক্ত না করে 10টা বল খেলে একটা আউটসাইড এজ দিয়ে আউট হয়ে ফিরে যান আসিফা ফার্নান্ডোর বলে। তখন কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ আবারও কি সেই বৃত্তে চলে যাচ্ছে কিনা যেখানে ওপেনিং ব্যাটাররা কিংবা টপ অর্ডার ব্যাটাররা ফেল করে যাবেন একের পর এক। বিজয় যাওয়ার পর 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মুমিনুল হক। একটা পজিটিভ স্টার্ট তিনি আনার চেষ্টা করছিলেন, বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়েছিলেন, 29 রানও তিনি করেছেন ব্যাট হাতে। অন্যদিকে সাদমানকেও দেখে মনে হচ্ছিল তার ডিফেন্সটা সলিড এবং মোটামুটি ফুটওয়ার্কটা ভালো রেখে তিনি খেলতে পারছিলেন পেসারদের এবং পরবর্তীতে যখন স্পিনাররা আসলেন সেই স্পিনারদেরকেও। তবে সাদমান বেশিক্ষণ টিকতে পারলেন না। প্রায় 50-এর উপর বল খেলেছেন, 14টা রান করে সাদমান যখন ফিরে গেছেন তখন দলের রানটা ছিল 39। প্রথম ঘন্টার ভেতরেই বাংলাদেশ বিপদে পড়ার মুহূর্তে পড়ে গিয়েছিল এবং মমিনুল হক, যাকে দেখে মনে হচ্ছিল বেশ কমফোর্টেবল, তিনি একবার ধানাঞ্জয়ের কাছে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও পরবর্তীতে একটা স্টিয়ার করতে গিয়ে আবারও সেই ধানাঞ্জয়ের হাতেই ক্যাচটা ধরিয়ে দিয়েছেন এবং উইকেটটা পড়ে গিয়েছিল বাংলাদেশের তৃতীয় উইকেট 45 রানের মাথায়। তো প্রথম ঘন্টার ভেতর যখন 45 রানের মধ্যেই আপনার 3টা উইকেট পড়ে যায় তখন কিন্তু বোঝাই যাচ্ছে টসে জিতে যে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বাংলাদেশ করেছে সেটা তারা ঠিক মতো হয়তো নিতে পারছে না। এবং ডেবিউট্যান্ট যার কথা বলছিলাম, থারিন্দু রাতনায়েকে, তিনি দুটো উইকেট তুলে নিয়েছেন। সাদমান এবং মমিনুল দুজনের উইকেটই তিনি তুলে নিয়েছেন তার ডানহাতি অফ স্পিন দিয়ে, এবং অপর উইকেটটি নিয়েছিলেন আসিফা ফার্নান্ডো। সবকিছু মিলে যখন 45 রানে 3 উইকেটের পতন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত দুজনই একদম ফ্রেশ ব্যাটার উইকেটে এসেছেন। প্রভাত জয়সূর্য এক প্রান্ত থেকে বোলিং করছেন, থারিন্দু দুটো উইকেট পেয়ে উজ্জীবিত হয়ে বোলিং করছেন। এই দুই স্পিন যুগলবন্দির বোলিং এর বিরুদ্ধে কিভাবে আসলে পারফর্ম করতে হবে সেটা এই প্রথম সেশনের 1টা ঘন্টার মধ্যে শান্ত এবং মুশফিকুর রহিম দারুণভাবে দেখিয়েছেন। এই ব্যাটিং পারফরমেন্সে বা এই পার্টনারশিপের সবচাইতে বেস্ট পার্ট ছিল তাদের ফুটওয়ার্ক। খুবই ভালো ফুটওয়ার্কের কাজ করেছেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজনে মিলেই। যখন ফ্রন্ট ফুটে আসছেন স্বাভাবিকভাবে বলের পিচে এসে বলটা ডিফেন্ড করার চেষ্টা করছেন, সেটাতেও সফল তারা হয়েছেন। যখন ব্যাকফুটে যেতে হবে একদম ডিসাইসিভলি ব্যাকফুটে গিয়ে তারা তাদের স্ট্রোকগুলো খেলেছেন। এবং সবচেয়ে দারুণ যে ব্যাপারটা ছিল তাদের ফুটওয়ার্ক দুজনেরই, যখন প্রয়োজন তখনই কিন্তু স্টেপ আউট করে সামনে এসেছেন। এখন স্পিনাররা যখন একই ট্র্যাজেক্টরিতে একই লাইনে বল করতে থাকেন তাদেরকে কিন্তু আটকে দেওয়ার জন্য বা তাদের লেন্থটাকে বিরক্ত করার জন্য বা ভ্যারি করানোর জন্য ব্যাটাররা যদি স্টেপ আউট করে বলের পিচে চলে আসেন তখন কিন্তু বোলাররা একটু চিন্তায় পড়ে যান যে আসলে কি করা উচিত এই জায়গা থেকে। বলের পিচে এসে কি দারুণ কিছু শট খেলেছেন মুশফিকুর রহিম এবং শান্ত দুজনে মিলেই, এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা 90 রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন লাঞ্চ আওয়ারের সময়। প্রথমে ব্যাট করতে নেমে ডে ওয়ানে লাঞ্চ সেশনে বাংলাদেশ গিয়েছে 3 উইকেট হারিয়ে 90 রান করে, যেখানে অপরাজিত রয়েছে নাজমুল হোসেন শান্ত 43 বল থেকে 25 রান করে এবং মুশফিকুর রহিম 31 বল থেকে 20 রান করেছেন। দুজনের পজিটিভ ইন্টেন্টের ব্যাটিং এর জন্যই বাংলাদেশ আপাত মুহূর্তে সেশনের দ্বিতীয় হাফটায় এসে খানিকটা ভালো পারফরমেন্স দিতে পেরেছে। এখন 45 রানের এই পার্টনারশিপটাকে এই দুজন মিলে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন পরবর্তী সেশনে সেটাই দেখার বিষয়। তবে উইকেটটা ব্যাটিং বান্ধব। আগের যে টেস্ট সিরিজটা হয়েছিল এ মাঠেই, অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা, দুটো টেস্টে অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল দলে, এবং এই দুটো টেস্ট জেতার পেছনে অস্ট্রেলিয়ার কিন্তু প্রথম ইনিংসে বড় একটা স্কোর সেটাই কিন্তু তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। সুতরাং এইখান থেকে অন্তত এক বা দুজন বাংলাদেশি ক্রিকেটার যদি 3 অঙ্কের কোটায় পৌঁছে যেতে পারেন আমার মনে হয় বেস্ট ইউজ অফ দিস উইকেট করা পসিবল। এবং শ্রীলঙ্কা তাদের যে নবাগত বোলারদেরকে আনছে প্রভাত জয়সূর্যার সঙ্গে, অন্য স্পিনারদেরকে বাংলাদেশ যদি অ্যাটাক করে খেলতে পারে এবং পজিটিভ মাইন্ডসেটে ক্রিকেটটা যদি খেলতে পারে একটা বড় স্কোরের দিকে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। আর্লি সাইন্স ভালো দেখাচ্ছে।
শান্ত এবং মুশফিকুরের এই পার্টনারশিপটাকে অনেক বেশি লম্বা করতে হবে দ্বিতীয় সেশনে। ব্যাটিং এর জন্য আরো ভালো হবে যদি কিনা বৃষ্টিটা না পড়ে এবং গলের এই টেস্টে বাংলাদেশকে প্রাথমিক যে কাজটা করার কথা প্রথম ইনিংসে বড় একটা টোটাল, সেই টোটালের দিকে এগিয়ে যেতে হলে দ্বিতীয় সেশনটাতেও ভালো ব্যাটিং করতে হবে মুশফিক এবং শান্তকে। তো দেখা যাক তারা তাদের পজিটিভ মাইন্ডসেট এবং চমৎকার ফুটওয়ার্কের খেলাটা দেখিয়ে যেতে পারেন কিনা সামনের সময়টাতে। আপনারা রয়েছেন অক্সফোর্ড বিপির সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের কি মতামত এই প্রথম সেশনটা নিয়ে।